কোথা থেকে যেন একটু আলো আসছে। এখন আর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না, কিন্তু আলোটা কোথা থেকে আসছে ওরা বুঝতে পারছে না। মাধব বলল, আগে রানীর কি হলো দেখতে হবে, তারপরে যা হয় হয় তাই হবে। কিন্তু ওরা কিছুতেই টর্চটা জ্বালাতে পারছে না। কোনো রকমে হাতড়ে হাতড়ে দুজনে এগোতে থাকে, বারবার ঠক্কর খেতে থাকে, কিন্তু কোথাও রানীকে খুঁজে পায় না। এই সময় মাধব ও তিনু ফিসফিস করে কথা বলা শুনতে পায়। তিনু বলে, এটা তো মনে হচ্ছে রানীর গলা, কিন্তু রানী কার সাথে কথা বলছে এই অন্ধকারের মধ্যে? মাধব, রানী কোথায়? এই অন্ধকারে তো দেখাই যাচ্ছে না কিছু ভালো করে। তিনু, এক কাজ কর, চল আমরা ওই আলোটার কাছে যাবার চেষ্টা করি। ওরা দুজনে কোনো রকমে হাতড়ে হাতড়ে এগোতে থাকে, কিন্তু আলোর কাছাকাছি এসে দেখে রানী কার সাথে কথা বলছে, কিন্তু সামনে তো কেউ নেই। তাহলে তিনু তখন একটু জোরে বলে, রানী, এই রানী, তুমি কার সাথে এইভাবে কথা বলছো? রানী চমকে উঠে পিছন ফিরে তিনুর গলা শুনতে পায় এবং বলে, কেন, তোমরা দেখতে পাচ্ছ না ট্রাঙ্কের উপরে জেঠিমা বসে আছেন? মাধব চমকে উঠে বলে, কি 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 বলছো তুমি? মা ওখানে? এই কথা বলে মাধব হঠাৎ চিৎকার করে ওঠে, মা, মা গো, তুমি কোথায়? তোমাকে ছাড়া আমরা যে কিভাবে আছি তুমি জানো না। কেন তুমি হারিয়ে গেলে মা? কেন তুমি আমাদের সামনে আসছো না? সামনে আসো মা। তিনু ভেবাচেকা খেয়ে গিয়ে বলে, কি চারতাপ কথা বলছিস রানী? এ কি পাগলামো হচ্ছে নাকি? কেউ নেই এখানে। কিন্তু মাধবকে থামানো যায় না, কাঁদতে কাঁদতে বলতে থাকে, হ্যাঁ রে তিনু, মা নিশ্চয়ই এখানে আছে, রানী বাজে কথা বলছে না। মা, মা গো, তুমি কোথায়? একবার আমার সামনে এসো মা, তুমি একবার আমার কথা শোনো। তুমি জানো তো তোমার মাধু তোমাকে ছাড়া থাকতে পারে না, তবুও কেন তুমি চলে গেলে মা? কেন চলে গেলে? আর তুমি আমাকে ছেড়ে যাবে না মা? তুমি যেখানেই যাবে আমি তোমার সঙ্গে যাব। মাধব ভীষণ কান্নাকাটি করতে থাকে। রানী মাধবকে শান্ত হতে বলে, কিন্তু কিছুতেই শান্ত করতে পারে না। রানী মাধবকে বলে, জেঠিমা খুব কষ্ট পাচ্ছেন, দয়া করে মাধবদা শান্ত হও। হঠাৎ করে মাধব যে কেন প্রলাপ বকতে শুরু করলো তিনি বুঝতে পারে না। কই সামনে কেউ নেই তো। ও বুঝতে পারলো রানী কোনো জীবিত মানুষের সঙ্গে কথা বলছে না। মাধব তিনুকে বলে, হ্যাঁ রে তিনু, মা কি আর বেঁচে নেই? তাহলে সামনে আসছে না কেন? তিনু কোনো কথার উত্তর দেয় না। ও ভালোই বুঝতে পারে যে এই বদ্ধ ঘরে আর যাই হোক কেউ বেঁচে থাকতে পারে না। হঠাৎ হালকা আলোটা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে আর সবাই দেখতে পায় লাল পাড় সাদা শাড়ি পরে ঘোমটা মাথায় দিয়ে কেউ ট্রাঙ্কের ওপরে বসে আছে। সারা গায়ে গয়না ভর্তি, ফর্সা টুকটুকে মুখ, পান খেয়ে ঠোঁট দুটো লাল, শিশিতে লাল টকটকে সিঁদুর জল জল করছে। মনে হচ্ছে যেন স্বর্গ থেকে কোনো দেবী এই ট্রাঙ্কের উপরে এসে বসে আছেন। মাধব নিজেই মাকে চিনতে পেরে কাছে ছুটে যায়, কিন্তু সামনে কাউকে দেখতে পায় না। আবার চারিদিকে অন্ধকার হয়ে যায়।
তিনজন কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ঘরের ভিতরে কেমন যেন ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। আবার হালকা আলোটা ঠিক ট্রাঙ্কের উপরে দেখা দেয়। সেখান থেকে ক্ষীণ গলায় বলে ওঠে, মাধু, আমি যা বলছি ভালো করে শোন, না হলে আমি কোনো দিন উদ্ধার হব না। তিনু মাধবের হাতটা চেপে ধরে ফিসফিস করে বলে, এখন আর কোনো কথা বলবি না, আর কান্নাকাটিও করবি না। আগে জেঠিমা যা বলছেন সেটা শান্ত হয়ে শোন। মাধব নিজেকে সামলে চোখ মুছতে মুছতে বলে, হ্যাঁ মা, তুমি বলো কি করতে হবে, আমি তাই করব। ক্ষীণ কণ্ঠ আবার বলে ওঠে, তোর সামনে যে ছোট্ট ট্রাঙ্কটা আছে, ঠিক তার পিছনে একটা বড় ট্রাঙ্ক আছে। সেটা খুলে দেখবি অনেক ঠাকুরের কাপড় ও বাসনপত্র আছে, সেগুলো তোল। তিনজনে আস্তে আস্তে গিয়ে দেখে সত্যি একটা বড় ট্রাঙ্ক আছে, কিন্তু অন্ধকারে ঠিক মতো দেখা যাচ্ছে না। তিনু টর্চ চালবার চেষ্টা করলো, এবার সত্যি সেটা জ্বলে উঠল। ওরা তিনজন দেখে ট্রাঙ্কটায় বড় তালা লাগানো আছে, কিন্তু মাধব হাত দিয়ে টান দিতে কি করে যে তালাটা খুলে গেল হঠাৎ করে, ওরা কেউই বুঝতে পারল না। ট্রাঙ্কটা খুলে দেখে অনেক কাপড় ও বাসনপত্র আছে। ওরা সব তুলে দেখে নিচে দুটো বড় বড় গয়নার বাক্স। ক্ষীণ কণ্ঠ আবার বলে ওঠে, বাক্সগুলো বের করে নিয়ে আয়। তিনজনে ধরাধরি করে বাক্সগুলো আনে, যেখানে মৃদু আলোটা দেখা যাচ্ছে। বাক্সগুলো বেশ ভারী। ক্ষীণ কণ্ঠ আবার বলে ওঠে, বাক্সগুলোতে একটিতে আছে আমার গয়না, আর লম্বা বাক্স তাতে আছে রুদ্রের গয়না। আমার গয়নাগুলো বিক্রি করে বাড়ির নিচে, যেখানে শিবরাত্রিতে বাবার পুজো হয়, সেখানে একটা মন্দির তৈরি করবি, আর ওখানে শিবকে প্রতিষ্ঠা করবি। মাধু, তুই আমার রুদ্রের গায়ে রুদ্রের গয়না দিয়ে সুন্দর করে সাজিয়ে দিবি। আর যে ট্রাঙ্কের উপর দিয়ে হালকা আলোটা দেখা যাচ্ছে, সেই ট্রাঙ্কে আমি আছি। ট্রাঙ্কের ঢাকাটা খুলে দে, আমার খুব কষ্ট হচ্ছে রে। অনেক দিন ধরে আমার জন্য আমার উমা মায়ের জন্য অপেক্ষা করছে। এবার আমাকে যেতে হবে, আমার মুক্তি দে মাধু, আমার মুক্তি দে। মাধব কিন্তু ছেলে মানুষের মতো কাঁদতে কাঁদতে বলে, না মা, আমি তোমাকে যেতে দেব না, আমাকে তুমি নিয়ে চলো মা, আমি তোমায় যেতে দেব না। ক্ষীণ কণ্ঠ আবার বলে ওঠে, তা হয় না মাধু, আমার খুব কষ্ট হচ্ছে রে, এবার আমাকে মুক্ত কর। মাধব কাঁদতে কাঁদতে বলে, না না, আমি পারবো না, আমি পারবো না। তোমার সাথে কি হয়েছে আগে তুমি বলো মা, তুমি বলো। ক্ষীণ কণ্ঠ আবার বলে ওঠে, কি হবে শুনে, তারা তাদের পাপের শাস্তি পেয়ে গিয়েছে, আমাকে মুক্তি দে বাবা, আমি আর পারছি না, আমাকে মুক্তি দে। তিনু মাধবের কাঁধে হাত দিয়ে বলে, মাধব, জেঠিমাকে আর কষ্ট দিস না ভাই, চল আমরা দুজনে ট্রাঙ্কের ঢাকাটা খুলে দিই। মাধব কাঁধ থেকে হাতটা সরিয়ে দিয়ে বলে, না তিনু, আমি পারবো না এই কাজ করতে। মাধবের হাতটা চেপে ধরে তিনু টানতে টানতে নিয়ে গিয়ে বলে, কি ছেলে মানুষই করছিস তুই?
না ছেলে মানুষই না করে নে টাংটা খোল এবার। মাধব কাঁদতে কাঁদতে টিনুর সাথে যেই ঢাকনাটা খুলে দিল, সঙ্গে সঙ্গে একটা সাদা মতো ধোঁয়া জানলা ভেদ করে বেরিয়ে যায়, সাথে সাথে দরজাটাও খুলে যায়। তখন পুলিশও এসে গিয়েছিল। দীপক, মনোজ, গ্রামের লোকেরা ও পুলিশরা ঘরে ঢুকে দেখে তিনজনই অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ওদের সামনে দুটো বক্স আছে আর একটা ট্রাঙ্ক খোলা।